আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো রাইট নাও শেষ হলো স্পেন ভার্সেস ক্যাপে ভার্ডে। সো যাই হোক, স্পেন ভার্সেস ক্যাপে ভার্ডে খেলাটা শেষ হলো। র্যাঙ্কিংটা একটু বলি আগে। স্পেন 2 নাম্বার দল র্যাঙ্কিংয়ে, আর ক্যাপে ভার্ডে 67 নাম্বার দল। এখন সমীকরণ ইকুয়েশন আমরা অনেক কিছু অনেক সময় বলে থাকি। তো এর মধ্যে একটু সমীকরণ বলি। ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করার পর তাদের ফ্যান ফলোয়ার্স অনেকেই বলছে যে ব্রাজিল 1994-এ যখন চ্যাম্পিয়ন হয়েছে সেবারও ব্রাজিল প্রথম ম্যাচ ড্র করেছিল। লাইক দ্যাট 2010-এ যখন স্পেন চ্যাম্পিয়ন হয় সেবারে স্পেন তাদের প্রথম ম্যাচ ড্র করেছিল। আমরা কি 2টা চ্যাম্পিয়ন এবার পেতে যাচ্ছি এবার ওয়ার্ল্ড কাপে? জোকস অ্যাপার্ট, সো স্পেন কেমন খেলেছে এখন? কেমন খেলেছে বলতে যদি আমি বলতে যাই, বল পজিশনের ক্ষেত্রে স্পেনের বল পজিশন কেমন ছিল? অলমোস্ট 100%। হয়তো বিক্ষিপ্ত হয়ে সেটা বলতে গেলে 82 সামথিং এরকম অ্যারাউন্ড, বাট অলমোস্ট সবই স্পেনের পাই বল ছিল। অ্যাটাক কেমন করেছে? হ্যাঁ, বক্সের চারপাশ দিয়ে ঘুরেছে, বাট কাঙ্ক্ষিত যে অন টার্গেটে শট করা ওইটা প্রপার ওয়েতে তারা করতে পারেনি। হ্যাঁ, ফার্স্ট হাফে একটা একটা বল বারে লেগেছে, সেকেন্ড হাফেও লেগেছে, বাট ওইগুলো গোল হতে পারতো, কিন্তু ওইরকম একটা দুটো অন টার্গেটের শট এগুলা নিয়ে আসলে গোল করা পসিবল না। আমি দে ফন্তের স্ট্র্যাটেজি নিয়েও আমার কিছুটা একটু কনফিউশন। তার যে যে এলিমেন্টটা নামিয়েছে, ইয়ামালকে নামানো হয়েছে অলমোস্ট 70 মিনিটের সময়। এটা ছিল একটা সুইসাইডাল ডিসিশন। যেহেতু ইয়ামাল নাই, আমি আশা করেছিলাম অ্যাটলিস্ট স্পেন দলের গোল মেশিন হচ্ছে ড্যানি ওলমো। ওলমো হয়তো 11-এ থাকবে। ওলমোকেও কিন্তু আমরা পাইনি। আমরা পেয়েছি ওভাররেটেড অনেক খেলোয়াড়। আমরা পেয়েছি রুইসকে, যে সেলফিশের মতন বেশ কয়েকটা সুযোগ সে থ্রু করলেই গোল হতো, সেখানে সে বক্সের বাইরে থেকে শুট করেছে, যেটা গোল হয়নি। সো স্পেনের যে ওভারঅল এই যে পারফরমেন্স, এই পারফরমেন্সে স্পেন এবারে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হবে কিনা সেটা সময় হয়তো বলে দিবে, বাট আমার প্রেডিকশন সবার আগে বলছি স্পেন এবারে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হচ্ছে না। এই দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়া একদমই পসিবল না, একদমই পসিবল না। আর ইয়ামালের গুণেই থাকা উচিত। ইয়ামালের মেসি হতে যাওয়াটা উচিত না। মেসি হতে গেলে সমস্যা। মেসি কারো দ্বারা হওয়া সম্ভব না। ইটস টোটালি ইম্পসিবল, অ্যাবসলিউট ইম্পসিবল। আর এই দলটার মধ্যে, স্পেন দলটার মধ্যে আমি সেলফিশ খেলোয়াড়ের আসলে অভাব দেখছি না। পুরো দলটাই মনে হচ্ছে এক একটা খেলোয়াড় একটু কাইন্ড অফ সেলফিশ টাইপের। যেমন একটা ডিফেন্ডার, কুকুরেলা। কুকুরেলা সে তো মূলত ডিফেন্ডার, একদম ব্যাক ডিফেন্সে খেলে সে। ওইখান থেকে ওকে মোস্ট অফ দ্য টাইম আমি লেফট উইং এ দেখেছি। ওখানে বসে বসে ম্যাসিভ লেভেলের আক্রমণগুলা সে স্পয়েলড আউট করেছে। এছাড়া ফারান তরেস অনেক ডিসঅ্যাপয়েন্টেড তোরেসের ব্যাপারেও। গাভি, পেদ্রি তাদের নামের প্রতি একদমই সুবিচার করতে পারেনি। আর একটা ব্যাপার সেটা হচ্ছে স্পেন দলে আগে একটা অভিযোগ ছিল। অভিযোগটা হচ্ছে যে এনরিকে যখন স্পেনের কোচ ছিল, এরকম ছোট দল পেলে এনরিকের স্পেন কিন্তু একদম গুড়িয়ে দুমড়ে মুচড়ে দিত। কিন্তু তার বিরুদ্ধে একটাই অভিযোগ ছিল যে সে তার দলে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় খেলায় না। আচ্ছা, আজকে কি আপনি কোনো মাদ্রিদের খেলোয়াড় দেখতে পেয়েছেন? একটা মাদ্রিদের কোনো খেলোয়াড় দেখতে পেয়েছেন? আজকে তো আর এনরিক কোচ না, আজকে তো দি ফন্তে কোচ। তো সেখানে কোথায় মাদ্রিদের খেলোয়াড়? কোথায়? নো মাদ্রিদের খেলোয়াড়। মাদ্রিদের যে অ্যাকচুয়ালি যে প্রজেক্ট, ওইরকম প্রজেক্টে আসলে ফ্রুটফুল কোনো প্রজেক্টের কোনো খেলোয়াড় নেই। রিয়াল মাদ্রিদ দলটাই চলছে এখন পুরা আউটসাইডারদের নিয়ে। আজকে স্পেন দলে ফন্তে কোচ, বাট স্পেন দলে কিন্তু কোনো রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছিল না। বার্সেলোনারই কিন্তু বেশিরভাগ খেলোয়াড় ছিল, বাট তারা ডিসঅ্যাপয়েন্টেড, একদম ডিসঅ্যাপয়েন্ট করেছে। মানে বলের কন্ট্রোল রেখে যে ম্যাচ জেতা যায় এমন তাই ব্যাপারটা না। আপনাকে স্কোর করতে হবে। এন্ড অফ দ্য ডে আপনি যদি স্কোর না করতে পারেন, জাস্ট ইউর ফেলিয়ার। আর আমি বলবো ক্যাপে ভার্দের সাথে এটা একটা ধাক্কা স্পেনের জন্য। এটা অবশ্যই তাদের কনফিডেন্সকে নাড়িয়ে দেবে। এবার টুর্নামেন্ট অনেক লং, বুঝতে পেরেছি। ওই লং টুর্নামেন্টের জন্য প্রবাবলি ইয়ামালকে খেলানো হয়নি। আরে ভাই, লং টুর্নামেন্ট মানে তো এই না যে আপনি 3 দিন পর পর আপনার একটা খেলা। আপনি কিন্তু এই 55 দিনের টুর্নামেন্টে বা 40 দিন 50 দিন যেটাই হোক, এই টুর্নামেন্টে কিন্তু আপনি কিন্তু গ্যাপ পাবেন, অনেক স্পেস পাবেন। তো ডেফিনেটলি আপনি ইয়ামালের মতন একটা খেলোয়াড়কে কিন্তু আপনি কিন্তু বেঞ্চ করতে পারেন না 70 মিনিটস পর্যন্ত ইঞ্জুরি ছুতা দিয়ে। ইঞ্জুরি যদি থাকবে তার, তাহলে তার মাঠেই নামার দরকার নেই। আপনি 70 মিনিটসের সময় আপনি আন্ডার এস্টিমেট করছেন একটা টিমকে, আফ্রিকান একটা টিমকে। এটা কিন্তু পুরা হরেবল ডিসিশন ফ্রম দিস কোচ।
আপনি জানেন যে এখন যে পাওয়ার হাউস, ইউরোপিয়ান পাওয়ার হাউস যে বলা হয় যে দেশগুলোকে, সেই দেশগুলো কিন্তু ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু আফ্রিকান। তো এরাও কিন্তু আফ্রিকান বীজ, স্কোর করতে না পারুক বাট আপনাকে কিন্তু ডিফেন্স করে ফেলবে। এবং আপনি দেখেন এই ক্যাপে ভার্ডের একটা সব থেকে বড় গুণ আজকে যেটা দেখতে পেয়েছি, এরা কিন্তু ফিজিক্যাল খেলেনি, এরা কিন্তু প্রপার ফুটবল ট্যাকটিক্স দিয়েই কিন্তু এরা ডিফেন্স করেছে, আটকে দিয়েছে স্পেনকে। আপনি কিন্তু এদের ক্রেডিটকে কিন্তু মানে ছুঁড়ে ফেলতে পারবেন না। তো যাই হোক, স্পেনের সামনে আরো দুটা প্রতিপক্ষ রয়েছে। ক্যাপে ভার্ডে যেমন ডিফেন্সিভ, সৌদি আরবও কিন্তু তেমনই ডিফেন্সিভ, পারলে আর একটু বেশি ডিফেন্সিভ। সো স্পেনকে কিন্তু তাদের ট্যাকটিকে কিন্তু চেঞ্জেস আনতে হবে। এবং তাদের এই গ্রুপের আর একটা স্ট্রং অপোনেন্ট হচ্ছে উরুগুয়ে। তবে আই গেস উরুগুয়েকে স্পেন বিট করবে, কিন্তু কারণ উরুগুয়ে এতটা ডিফেন্সিভ খেলে না, ওইটার সুযোগ নিতে পারে। কিন্তু তারপরেও উরুগুয়ে বড় টিম, হয়তো পাল্লা 60-40 থাকবে, কিন্তু উরুগুয়ের সাথে কিন্তু ম্যাচ হারতেও পারে স্পেন। এবং এবং এক্ষেত্রে যদি আপনার অনেকে যদি মনে করে যে গ্রুপে থার্ড হয়ে তো এবার কোয়ালিফাই করা যাবে, এখানেই কিন্তু সবাই কিন্তু বড় একটা ভুল করবে, একটা ধোকা খাবে। কারণ 48 দল টুর্নামেন্টে 16টা দল বাদ পড়বে, 16টা দল বাদ পড়বে, বেস্ট 8 যাবে। 12টা গ্রুপের মধ্যে বেস্ট 8 থার্ড প্লেস যারা তারা যাবে। এখন ধরেন এরকম ছোটখাটো দল তারা যদি তৃতীয় পজিশনে চলে যায় এরকম গোল কনসিড না করে করে, তখন দেখা যাবে একটা মানে যারা পাওয়ার হাউস যে দলগুলো রয়েছে, দেশগুলো রয়েছে, তারা কিন্তু বিপদে পড়ে যাবে। যেমন জার্মান গতকাল কিন্তু একটা দুর্দান্ত লেভেলে কাজ করেছে, তারা কিন্তু 6 গোলে একটা ডিফারেন্স করে ফেলেছে। এটা তাদের পরের রাউন্ডে যাওয়ার জন্য রাস্তা একেবারে পানির মতো সহজ করে ফেলেছে। আর এইখানেই স্পেন আজকে ধরাটা খেয়ে গেছে। হুনোজ, হয়তো বাদ করবে না স্পেন, কোয়ালিফাই করবে, কিন্তু এটা তাদের কনফিডেন্সকে কিন্তু নাড়িয়ে দেবে, একদম শেক করে দেবে। সো এই ছিল ওভারঅল আজকের এই ম্যাচটা নিয়ে আমার রিভিউ। আমি তো বেসিক্যালি আসলে খেলাগুলো এমন সময় পড়েছে, রাত 2টা, রাত 1টা, ভোর 4টা, সকাল 7টা, অফিস করতে হয়। তো ওভারঅল খেলা দেখাই হচ্ছিল না। আজকেই আর গতকালকে একটু সুযোগ পেয়েছিলাম খেলা দেখার, আজকে খেলাটা দেখে আমি আসলে স্পেনের প্রতি যে এক্সপেকটেশনটা ছিল সেটা মোটেও মিট করতে পারিনি। এবং আমি অনেক এরর দেখতে পেয়েছি, যেগুলো আমার কাছে অনেক বড় বড় এরর মনে হয়েছে। স্কোরারের অভাবে বেসিক্যালি ফিনিশ করতে হবে আপনাকে খেলা। দিস ইজ দ্য পয়েন্ট। মানে আপনি যদি ওভারঅল পারফরমেন্স বলেন, হ্যাঁ লামিন ইয়ামাল লাস্ট শেষ 20 মিনিট সে যে খেলেছে, সে দুর্দান্ত খেলেছে, এখানে কোনো সন্দেহ নাই। বাট স্কোর আনতে পারেনি, এটাই হচ্ছে সব থেকে বড় ধাক্কা স্পেনের জন্য। যাই হোক, এখনো লম্বা টুর্নামেন্ট, সময় বলে দেবে কি হবে। ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।